ছাত্রছাত্রীরা, এখন আমি পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ এই অধ্যায়ে নাইট্রোজেন চক্র এটা তোমাদের পড়াচ্ছি। নাইট্রোজেন চক্র পড়াতে গিয়ে শুরুতে যে কথাটা বলা দরকার সেটা হলো যে জৈব ভূরাসায়নিক চক্র, এই জিনিসটা আগে আলোচনা করব। জৈব ভূরাসায়নিক চক্র কথাটার অর্থ হচ্ছে যে পরিবেশে যেসব উপাদানগুলো আছে জীবদেহ গঠনের জন্য, মানে উদ্ভিদ প্রাণীদের দেহ গঠনের জন্য, সেই সব উপাদানগুলো পরিবেশ থেকেই সংগৃহীত হয়। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, এই যে সব উপাদান, কিংবা লোহা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সব পরিবেশ থেকে আসে। জীবদেহ গঠনের জন্য তো এইগুলোই লাগে, পরিবেশ থেকে আসে। তাহলে এই পরিবেশে এই উপাদানগুলো কেন শেষ হয়ে যায় না? তার কারণ আবার এই উপাদানগুলো জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায়। তাহলে এই যে বিভিন্ন জীবদেহ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পরিবেশ থেকে জীবদেহে আসে, আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায়, যে চক্রাকার পথে, তাকেই বলে জৈব ভূ রাসায়নিক চক্র। তাহলে জৈব ভূ রাসায়নিক চক্র বিভিন্ন রকম হতে পারে। নাইট্রোজেনের চক্র হতে পারে, অক্সিজেন, কার্বন, সালফার, ফসফরাস ইত্যাদি নানা উপাদানের চক্র হয়। আমাদের সিলেবাস অনুযায়ী কেবল আমরা নাইট্রোজেনের চক্র করব। এখন নাইট্রোজেনের ভান্ডার কোথায়? না, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেন রয়েছে। সেই নাইট্রোজেন প্রথমে আসে মাটিতে, কারণ আমরা বাতাস থেকে নাইট্রোজেন কিন্তু শরীরে নিতে পারি না, উদ্ভিদও পারে না বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন নিতে। কিন্তু নাইট্রোজেনটা অত্যন্ত জরুরি, কারণ প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন, এবং সেটা প্রোটিন হচ্ছে জীবদেহ গঠনের জন্য অপরিহার্য একটি উপাদান। তাহলে বাতাস থেকে নাইট্রোজেন দরকার, কিন্তু বাতাস থেকে কোনো উদ্ভিদ প্রাণী নিতে পারে না। তাহলে সেই নাইট্রোজেন কিভাবে আসে জীবদেহে? না, প্রথমে সেই উপাদানগুলো আসে মাটিতে, বাতাস থেকে মাটিতে আসে। কিভাবে? না, বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে নাইট্রেট রূপে স্থিতিকরণ। তাহলে বাতাসের নাইট্রোজেন মাটিতে আসে নাইট্রেট হিসেবে। কিভাবে? না, তিনটি উপায়। এক হচ্ছে প্রাকৃতিক উপায়, জীবজ উপায়, আর শিল্পজাত। প্রথমে প্রাকৃতিক। বাতাসে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, বাতাসের অক্সিজেন। কখন? না, যখন বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, ঠিক সেই সময় প্রচুর যখন বিদ্যুৎ চমকায় তখন এগুলো যুক্ত হয়ে তৈরি করে নাইট্রিক অক্সাইড, 2IC। আবার এই নাইট্রিক অক্সাইড এর সঙ্গে আবার অক্সিজেন যুক্ত হয়, বিক্রিয়া করে, ওই বিদ্যুৎকরণের সময় তৈরি হয় নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার এই নাইট্রোজেন ডাই অক্সাইড, বাতাসে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় নাইট্রাস অ্যাসিড HNO2 আর নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয় বাতাসে। এবার সেটা জলীয় বাষ্পের সঙ্গে মিশে থাকে। তারপর যখন বৃষ্টি হয়ে মাটিতে এসে পড়ে তখন তার সঙ্গে এই অ্যাসিডগুলো মাটিতে এসে পড়ে। এবার মাটিতে বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, যেমন ধরা যাক ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, তার সঙ্গে এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, বৃষ্টির সঙ্গে এসছে, কি তৈরি হবে? না, ক্যালসিয়াম নাইট্রেট 2ICHNO3 আমরা দিলাম। তাহলে ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর জল উৎপন্ন হবে। তাহলে এই যে নাইট্রেট হিসাবে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হয়ে গেল, মাটিতে নাইট্রোজেন যুক্ত হলো নাইট্রেট হিসেবে। তাহলে বাতাসে নাইট্রোজেন এইভাবে বিদ্যুৎকরণের সময় এবং বৃষ্টির সঙ্গে মিশে মাটিতে নাইট্রেট হিসেবে সংযুক্ত হলো। এটা হলো প্রাকৃতিক উপায়। দেখো, প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন এই যে মাটিতে নাইট্রেট হিসাবে যুক্ত হলো। এবার জীবজ উপায় কিভাবে হতে পারে? না, নীলাভ সবুজ শ্যাওলার মাধ্যমে আর ব্যাকটেরিয়ার মাধ্যমে। নীলাভ সবুজ শ্যাওলা কি? না, এই নীলাভ সবুজ শ্যাওলা যেমন নষ্ট, অ্যানাবিনা, এটা অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, এত ছোট। এরা কি করে? গ্লিওক্যাপসা, তারপরে অসিলেটোরিয়া, এইরকম অলোসিরা, বিভিন্ন রকমের নীলাভ সবুজ শৈবাল রয়েছে, যেগুলো বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে নাইট্রেট তৈরি করে নিজের দেহে, এবং যখন সেই শ্যাওলা মারা যায় সেই শ্যাওলাগুলো মাটিতে নাইট্রেটটা মিশে যায়। এইভাবে নীলাভ সবুজ শৈবাল মাটিতে নাইট্রেট যুক্ত করে। অ্যানামিনা যে নীলাভ সবুজ শৈবাল, এটা
অ্যাজোলা নামক একটা জলজ ফার্নের সঙ্গে মিথজীবী রূপে বসবাস করে। অ্যাজোলা জলজ ফার্ন, তো সেই ওই জন্য চাষিরা জমিতে যদি অ্যাজোলা চাষ করে তার সঙ্গে অ্যানামিনাও থাকে এবং মাটিতে নাইট্রেট যুক্ত হয়ে যায়। এবার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দু রকমের ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন যোগ করে। একটা স্বাধীনজীবী, অর্থাৎ যারা একা একা বাঁচে ব্যাকটেরিয়া মাটিতে, তাদের বলে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। আর যেসব ব্যাকটেরিয়া মাটিতে একা থাকতে পারে না, এরা অন্য উদ্ভিদের সাথে বসবাস করে। যেমন আমরা স্বাধীনজীবীর উদাহরণটা আগে দিই, যেমন অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এই সব যে ব্যাকটেরিয়া, এরা মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যুক্ত করে, বাতাসের নাইট্রোজেন নিয়ে সব নাইট্রেটে রূপান্তরিত করে, তারপর সেটা মাটিতে মিশে যায়। অ্যাজোটোব্যাক্টার সব থেকে বেশি নাইট্রোজেন মাটিতে সাপ্লাই করে এই নাইট্রেট হিসাবে। মিথজীবী ব্যাকটেরিয়া যেমন শিম্ব জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে, রাইজোবিয়াম, ব্র্যাডিরাইজোবিয়াম, এইসব ব্যাকটেরিয়া শিম্ব জাতীয় উদ্ভিদের মূলে থাকে। এরা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে ওই শিম্ব জাতীয় উদ্ভিদকে দেয়, এবং শিম্ব জাতীয় উদ্ভিদের মূলে সেই গুটি থাকে, তার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো বসবাস করে, রাইজোবিয়াম, রাইজোবিয়াম। এবং যখন উদ্ভিদটা মারা যায় তার শেকড়টা মাটিতে থেকে যায়, সেই গুটিগুলো থেকে যায়, ফলে নাইট্রোজেন মাটিতে যুক্ত হয়ে যায় নাইট্রেট হিসেবে। থ্যাঙ্কিয়া বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, মিথজীবী ব্যাকটেরিয়া, তারাও মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে। এইবার মাটিতে তো নাইট্রোজেন তাহলে বাতাস থেকে চলে এলো, বিভিন্ন উপায়ে মাটিতে নাইট্রোজেন যুক্ত হলো। যে আমাদের উদ্ভিদ প্রাণীরা, আমরা নাইট্রোজেনটা কোথা থেকে নিই? না, উদ্ভিদ নেয় মাটি থেকে। মাটিতে যে নাইট্রেট সেটা উদ্ভিদ নেয়, আর প্রাণীরা তো আর মাটি থেকে সরাসরি নাইট্রেট নিতে পারে না। উদ্ভিদ যখন আমরা শাকসবজি খাই, ডাল খাই, সয়াবিন খাই, কিংবা ডিম খাই, মাছ খাই, মাংস খাই, সেই এই প্রোটিনটা ওদের মাধ্যমে আমাদের দেহে আসে। তাহলে উদ্ভিদ থেকে, সরাসরি উদ্ভিদ থেকে, অথবা উদ্ভিদ খায় এমন প্রাণী যারা, তাদের কাছ থেকে মাংসের মাধ্যমে বা ডিম দুধের মাধ্যমে আমরা প্রোটিনটা পেয়ে যাই। তাহলে মূল কিন্তু মাটির এই মূলত ওই মাটির নাইট্রেটই আসছে, সেটা উদ্ভিদের মাধ্যমে আমাদের প্রাণীরা পাচ্ছি, অথবা অন্য কোনো প্রাণীর মাংস থেকে, ডিম থেকে, দুধ থেকে, প্রাণীজাত খাদ্য থেকে পাচ্ছি। তাহলে এইভাবে উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনে রূপান্তরিত হলো যে মাটির নাইট্রেট, উদ্ভিদের দেহে এলো বা প্রাণীর দেহে এলো, এবং সেটা প্রাণীজ প্রোটিনে বা উদ্ভিজ্জ প্রোটিনে রূপান্তরিত হলো। আর জানো যে প্রোটিনের সরল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের হয়ে সেগুলো প্রোটিনে রূপান্তরিত হয়। এইবার এইসব উদ্ভিদ বা প্রাণী মারা যায়, সারা পৃথিবীর সব উদ্ভিদ প্রাণী মারা যায়। যখন মারা যায় তখন জীবদেহের মধ্যে যে প্রোটিন আছে, সেই মৃতদেহের পচন যখন হয়, সেই প্রোটিনটারও পচন হয়, এবং সেই প্রোটিনগুলোকে, যে প্রাণী দেহে আর উদ্ভিদ দেহের যে প্রোটিন, সেটা পচনের সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, যেমন নাম বলি, যেমন ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস মাইকয়েডিস, আবার ব্যাসিলাস রেমোসাস, এইসব ব্যাকটেরিয়াগুলো কি করে না, উদ্ভিদ প্রাণীর প্রোটিনকে ভেঙে অ্যামোনিয়াতে পরিণত করে। তাই এই ব্যাকটেরিয়াদের বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। যে পদ্ধতিতে প্রোটিন থেকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে মৃতদেহের প্রোটিনকে, সেই পদ্ধতিকে বলে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রেমোসাস, এরা অ্যামোনিয়াতে রূপান্তরিত করে প্রোটিনকে। এই অ্যামোনিয়া আবার কিছু ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রেটে পরিণত হয়, আর নাইট্রেট থেকে আবার নাইট্রাইটে পরিণত হয়, তারপর নাইট্রেটে পরিণত হয়। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট প্রথমে হয়, তারপর নাইট্রাইট থেকে নাইট্রেট হয়। যে পদ্ধতিতে হয় তাকে বলে নাইট্রিফিকেশন। আর নাইট্রিফিকেশনে সাহায্য করে মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াদের বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যেমন অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, আবার নাইট্রেট থেকে নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত করে নাইট্রোব্যাক্টার। তাহলে এই ব্যাকটেরিয়াগুলোকে কি বলবো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরা নাইট্রিফিকেশন করে।
কি উৎপন্ন করে? অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, তারপর নাইট্রেট। এই নাইট্রেটটাই মাটিতে আবার এসে মেশে, তাহলে পচনের মাধ্যমে এলো আবার জীবদেহের নাইট্রেট আবার মাটিতে ফিরে এলো। তাহলে এইভাবে মাটিতে নাইট্রেট সংযুক্ত হলো, একটা প্রাকৃতিক থেকে আর জীবদেহ থেকে। তারপর একটা ছেড়ে গেছি শিল্পজাত, এটা বলা হয়। শিল্পজাত যেটা, সেটা হলো যে আমরা মাটিতে নানা চাষের সময় সার দিই, যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, সুপার ফসফেট যেটা বলি, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এইসব সার দিই। সেই সব সারগুলো মাটিতে এসে যুক্ত হয়, তার ফলে মাটিতে নাইট্রেটের পরিমাণ বাড়ে। তাহলে এইভাবে সার প্রয়োগের মাধ্যমে মাটিতে নাইট্রেট বৃদ্ধি পায়। তাহলে বিভিন্ন উৎসগুলো জানা গেল মাটির নাইট্রেট কিভাবে আসে। এইবার ফিরে যায়, এই নাইট্রেটকে তো পরিবেশে আবার ফিরিয়ে দিতে হবে, কারণ না হলে তো কমে যাবে পরিবেশে নাইট্রোজেন। তাহলে নাইট্রেট ফিরে যায়, কি উপায়ে ফিরে যায় না, ডিনাইট্রিফিকেশন। যে পদ্ধতিতে মাটির নাইট্রেট প্রথমে নাইট্রেট থেকে হয় নাইট্রাইট, তারপর নাইট্রোজেনে রূপান্তরিত হয় বাতাসের নাইট্রোজেন, তাকে বলে ডিনাইট্রিফিকেশন। যেসব ব্যাকটেরিয়া এই কাজ করে, মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া এই কাজ করে, তাদের বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাদের নাম কি? যেমন হচ্ছে সিউডোমোনাস, ডিনাইট্রিফিকেন্স, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। আবার থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। তাহলে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, এইসব ব্যাকটেরিয়া এরা মাটির নাইট্রেটকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনে রূপান্তরিত করে যে পদ্ধতিতে, তাকে বলে ডিনাইট্রিফিকেশন। এবং জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই হয়ে গেল নাইট্রোজেন চক্র। এবার আমরা আসবো যে এই যে নাইট্রোজেন চক্রের সঙ্গে মানুষের কর্মকাণ্ড, মানুষের ক্রিয়াকলাপের কি সম্পর্ক রয়েছে, আমরা কয়েকটা বলি। যেমন 1 নম্বর বলবো যে অ্যামোনিয়াম সালফেট সার যদি বেশি পরিমাণে মাটিতে ব্যবহার করা হয়, তাহলে মাটির অম্লত্ব বেড়ে যায়, অ্যামোনিয়াম সালফেট। আবার পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, এইসব যদি, সোডিয়াম নাইট্রেট, এইগুলো যদি, এইসব সার যদি মাটিতে বেশি ব্যবহার করা হয়, তাহলে মাটির ক্ষারত্ব বেড়ে যায়। এইভাবে তাহলে নাইট্রোজেন চক্রের সঙ্গে এগুলো একটা সম্পর্ক আছে। মানুষ বেশি সার দিলে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বৃদ্ধি পায়। 2 নম্বর, যদি বেশি নাইট্রেট জাতীয় সার মাটিতে দেওয়া হয়, তাহলে সেই নাইট্রেট চুইয়ে মাটির মধ্যে দিয়ে চুইয়ে মাটির ভূগর্ভে যে জল আছে, ভৌম জল, সেই ভৌম জলের সঙ্গে মেশে। তারপর যখন আমরা নলকূপের সাহায্যে সেই জল তুলে নিই, সেই নাইট্রেট চলে আসে। সেটা আমরা সেই জল পান করলে আমাদের দেহে নাইট্রোসামিন নামক একটি যৌগ গঠিত হয়, যা ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে। তাহলে নাইট্রোসামিন নামক একটি মারাত্মক ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তৈরি হয় এই পানীয় জলে থাকা নাইট্রেট থেকে। আবার এই যে নাইট্রেট, এগুলো যদি বেশি পরিমাণে শরীরে আসে, তাহলে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, আর হিমোগ্লোবিনের সঙ্গে যদি বিক্রিয়া করে এই নাইট্রেট, তাহলে মেথ হিমোগ্লোবিন বলে একটি উপাদান গঠিত হয়। মেথ হিমোগ্লোবিন নামক একটা যৌগ তৈরি হয়, যা হিমোগ্লোবিনে হিমোগ্লোবিনের কাজ তো অক্সিজেন পরিবহন করা, সেই অক্সিজেন পরিবহনটাকে স্লো করে দেয়, আরো হ্রাস করে দেয়। তার ফলে শরীরে অক্সিজেনের অভাব ঘটে, শরীর নীল হয়ে যেতে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে এই লক্ষণকে বলে ব্লুবেরি সিনড্রোম বা মেথ হিমোগ্লোবিনোমিয়া। এছাড়া হয় এই যে নাইট্রোজেন বেশি পরিমাণে যদি নাইট্রেট সার ব্যবহার করা হয়, তাহলে বাতাসে নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে। দূষণের থেকে নাইট্রিক অক্সাইড গ্যাস বৃদ্ধি পায়, এবং তার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, গ্লোবাল ওয়ার্মিং হয় বা বিশ্ব উষ্ণায়ন হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। এছাড়া অ্যাসিড বৃষ্টি হতেও সাহায্য করে, কারণ এই নাইট্রোজেনের অক্সাইডগুলো থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় বা নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, যা অ্যাসিড বৃষ্টি হতে সাহায্য করে। আবার শব্দের চেয়েও জোরে যায় যেসব জেট প্লেন আছে, সুপারসনিক বিমান যেগুলো আছে বা জেট প্লেন, সেগুলো নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে, যা ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। তো এইভাবে
নাইট্রোজেনের যে বিভিন্ন নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন চক্রের সঙ্গে এগুলো এই গ্যাসগুলো এগুলো কিন্তু বা এই সারে থাকা নাইট্রেট এগুলো মানুষের কর্মকাণ্ডের দ্বারাই পরিবেশকে নানাভাবে পরিবেশ মানবদেহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই হলো মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্রের সম্পর্ক। এটা খুব ভালো করে পড়বে, এখানে এটা থেকে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, অনেক রকমের কোয়েশ্চেন আসে, ভালো করে এটা পড়া যায়।